আজকের গল্প সংসার। আমার বিয়ের বয়স পার হয়ে গেছে অনেক আগেই, অথচ এখন আমার বাড়ি থেকে কেউ ভুলেও আমার বিয়ের কথা বলে না। আমি যে বেকার অক্ষম তা কিন্তু নই। সেই ছোটবেলায় বাবা মারা যাওয়ার পর থেকে একা হাতে সংসারের হাল ধরেছি। ছোট ছোট ভাই বোনগুলোকে একটু একটু করে বড় করেছি। ভালো স্কুল কলেজে পড়ার ব্যবস্থা করেছি। মাসের প্রথমে মায়ের হাতে সংসার খরচ বাবদ নিজের উপার্জন করা সমস্ত টাকা তুলে দিয়েছি। বোনগুলোকে ভালো ঘর দেখে পাত্রস্থ করেছি। ছোট ভাইটা ইদানিং রোজগার করা শিখেছে, সংসারে ভুলেও একটা পয়সা দেয় না। আমিও কিছু বলি না। 2 মাস আগে বেশ ধুমধাম করেই মা ছোট ভাইয়ের বিয়ে দিল, অথচ তার বড় ছেলের যে বিয়ের বয়স পার হয়ে গেছে, মাথায় একটা দুটো চুলে পাক ধরেছে, সে খেয়াল মায়ের নেই। শুধু মা বলছি কেন, কারণ নেই। অতিরিক্ত লজ্জা আত্মসম্মান বোধের জন্য নিজের বিয়ের কথাটাও কাউকে মুখ ফুটে বলতে পারি না। খুব হতাশ লাগে, সব কিছু অর্থহীন মনে হয়। রোজ রোজ গাধার খাটুনি খাটতে খাটতে আমি বড্ড ক্লান্ত। কাঁপা হাতে এতটুকু লিখে একটা ফেসবুক গ্রুপে পরিচয় গোপন রেখে পোস্ট করে দিল রূপায়ণ। আসলে এই গ্রুপে সবাই সবার সমস্যার কথা লিখে পোস্ট করে। ছোট ভাইয়ের বিয়ের পর থেকেই মনটা বেশ বিক্ষিপ্ত হয়ে আছে। রূপায়ণকে দেখলেই মা সব সময় তেল তেলে হাসি দিয়ে সংসারে কি কি লাগবে, বোনেদের বাড়ি কখন কি পাঠাতে হবে, সব কিছুর লিস্ট হাতে ধরিয়ে দেয়। রূপায়ণও হাসি মুখে সবার সব আবদার পূরণ করতে করতেই 36টি বসন্ত একাকী কাটিয়ে দিল। তবে আজকাল রাতে ঘুম হয় না। অবুঝ মনটা চাতক পাখির মতো কারো অপেক্ষায় দিন গোনে। খুব কি ক্ষতি হতো রূপায়ণকে বিয়ে করালে? অল্প বয়সে পড়াশোনা বাদ দিয়ে সংসারের সমস্ত ভার কাঁধে তুলে নিয়েছিল রূপায়ণ। সেইভাবে কারোর সাথে প্রেমটাও হয়নি। একা একা বিয়ে করার কথা মুখচোরা লাজুক ছেলেটা ভাবতেও পারে না। ফোনের শব্দে চমকে উঠল রূপায়ণ। পোস্টটা অ্যাপ্রুভ হয়েছে। ফোনের লক খুলে রূপায়ণ কমেন্ট পড়তে লাগলো। বেশ সাড়া ফেলেছে পোস্টটা। তবে কিছু কমেন্ট পড়ে মনটা তিক্ততায় ভরে গেল। সব জায়গায় টক্সিক মানুষজন হাজির। কেউ কেউ আবার রূপায়ণকে ভেড়া বলদ বলেছে। রূপায়ণ ব্যর্থ। নিজের সমস্যাটা কাউকে সঠিকভাবে বোঝাতেই পারল না। কিছু কমেন্ট পড়ে রূপায়ণ উপলব্ধি করল, সত্যি রূপায়ণ মা ভাই বোনদের প্রয়োজন, টাকার অটো মেশিন। তা না হলে কেউ ভুলেও রূপায়ণের বিয়ের কথা বলে না কেন? ভীষণ মন খারাপ নিয়ে ফোনটা অফ করে উঠে পড়ল রূপায়ণ। সারাদিনের কাজকর্ম সেরে রাতে শোবার সময় ফোনটা অন করে কমেন্ট অপশনে ঢু মারল রূপায়ণ। স্ক্রল করতে করতে একটা কমেন্টে চোখ আটকে গেল। একটা মেয়ে আইডি কমেন্ট করেছে, প্লিজ ইনবক্স মি, আমার আপনাকে কিছু বলার আছে। এভাবে অপরিচিত একটা মেয়েকে মেসেজ দেওয়া কি ঠিক হবে? ঘড়িতে রাত 10:11। এত রাতে একটা অপরিচিত মেয়েকে ইনবক্সে নক দেওয়া কি ঠিক হবে? ভাবতে ভাবতে অবাধ্য আঙুলগুলো ছোট্ট করে একটা মেসেজ টাইপ করে ফেলল। রূপায়ণ ইতস্তত করে মেসেজটা সেন্ড করে দিল। তারপর অধীর আগ্রহে উত্তরের অপেক্ষা করতে লাগলো। মেয়েটি বোধহয় ফোন হাতে নিয়েই বসেছিল। ঝটপট সেই পোস্টের স্ক্রিনশট সহ উত্তর দিল। সত্যিই কি আপনি এই পোস্টটা করেছেন? রূপায়ণ বেশ অবাক হলো। লিখল, মিথ্যে বলবো কেন? মেয়েটি লিখল, না মানে আপনাকে দিয়ে 8 জন এই পর্যন্ত সেই পোস্টের মালিক দাবি করেছে। কি যুগ আসলো রে বাবা! একটা পোস্ট নিয়েও মানুষ এমন করতে পারে? রূপায়ণের জানা ছিল না। রূপায়ণ লিখল, আপনাকে আর কে কে মেসেজ দিয়েছে আমি জানি না, তবে এই পোস্টটা আমিই করেছি। যাই হোক, কিছু বলা থাকলে বলতে পারেন। আমার দেরি হচ্ছে, আমি ঘুমাবো। আরে মশাই, রাগ করছেন কেন? আমার সত্যিই এই পোস্টের মালিককে কিছু বলার আছে। আগে বলুন আপনার বয়স কত? রূপায়ণ এবারে একটু বিরক্ত বোধ করলো। অপরিচিত একটা মেয়েকে সে নিজের বয়স বলবে কেন? আজব। তবে রূপায়ণ যে এই পোস্টটা সত্যিই করেছে তার প্রমাণ দিল। মেয়েটি দীর্ঘ একটি মেসেজ লিখল, শুনুন, আমার নাম অনুপমা ঘোষ, বয়স 21 বছর, দেখতে খুব একটা খারাপ না, পড়াশোনা SSC পাস, মা বাবা নেই। ছোটবেলা থেকেই জেঠু জেঠিমার সংসারে অনাদর অবহেলায় বড় হয়েছি। জেঠু নিজের মেয়েদের অনেক পড়াশোনা শিখিয়ে ভালো ঘর দেখে পাত্রস্থ করলেও আমার বেলায় বেশি বয়সী কিংবা বউ মারা গেছে 1-2 বাচ্চার বাপ এই টাইপ ছেলেদের আমাকে বিয়ে করার জন্য ধরে আনে। কেন বলুন তো? ভালো ঘরে বিয়ে দিতে গেলে তো ছেলেপক্ষকে অনেক টাকা পয়সা যৌতুক দিতে হবে। আমার মতো অনাথ মেয়ের পেছনে এত টাকা খরচ করতে তাদের বয়েই গেছে। আপনার পোস্টটা পড়ার পর আপনার জন্য আমার অদ্ভুত মায়া হচ্ছে। কেন হচ্ছে জানি না।
তবে বিয়ে যখন আমাকে বেশি বয়সী কোনো পুরুষকেই করতে হবে, তবে আপনাকে করলে মন্দ কি? আপনার যদি আমার এই মেসেজটা পড়ার পর আমার প্রতি একটুও আগ্রহ কাজ করে তবে জানাবেন। এই পর্যন্ত 17.5 বার মেসেজটা পড়া হয়ে গেছে। রূপায়ণ কি উত্তর দেবে ভেবেই পেল না। তবে রূপায়ণের খুব ভালো লাগছে। অপরিচিত একটা মেয়ে রূপায়ণকে চেনে না, জানে না, কোনোদিন দেখেনি, তারপরও সরাসরি বিয়ের কথা বলে দিল। সত্যি এই জেনারেশনের মেয়েগুলো অনেক এগিয়ে। রূপায়ণ সময় নিয়ে টাইপ করলো, মেসেজে এত কথা বলা যায় না, আমরা কি ফোনে কথা বলতে পারি? মেয়েটি মেসেজ দেখলো, তবে সাথে সাথে উত্তর দিল না। প্রায় 13 মিনিট পর নিজের থেকেই কল ব্যাক করলো। রূপায়ণ রিসিভ করে বলল, হ্যালো, কেমন আছেন? মেয়েটির কোকিল কণ্ঠ শুনতে বেশ লাগলো। রূপায়ণ মাথা চুলকে লাজুক হেসে বলল, ভালো আছি। কিছু মনে করবেন না, একটা প্রশ্ন করি? অবশ্যই, রূপায়ণ বলল। আপনি বললেন জেঠু জেঠির কাছে মানুষ হয়েছেন, তবে টাচ ফোন পেলেন কোথায়? ছোটবেলা থেকেই টাকা জমানোর বদঅভ্যেস আছে আমার। টাকা জমিয়ে রাতুল দাদাকে দিয়েছিলাম। দাদা আর কিছু টাকা ভরে কিনে দিয়েছে। রাতুল দাদা আমার জেঠুর ছেলে। ও, আপনার মা আপনাকে বিয়ে দেয় না কেন? আপন মায়েরা আবার এমনও হয় নাকি? আসলে আমার মাকে পুরোপুরি দোষ দেওয়া যায় না। ছোটবেলায় বাবাকে হারিয়ে সংসারের হাল ধরেছি। একটানা অনেক বছর একা হাতে সংসার সামলেছি। প্রতিবেশীরা প্রায়ই আমার মায়ের কান ভাঙায়। আমি বিয়ে করে যদি সংসারে আর খরচ না দিই, যদি বউ নিয়ে আলাদা হয়ে যাই, সেই ভীতি থেকেই আমার মা ভুলেও আমার বিয়ের কথা বলে না। এখন তো আরও বলে না, কারণ আমার বোনেরা মাকে বলতে দেয় না। ঘরে বউ এলে তাদের যদি বাবার বাড়ি আসা বন্ধ হয়ে যায়, কিংবা তাদের বড়দা যদি আর দায়িত্ব পালন না করে, অনেকটা সেই ভয় থেকে। তবে ইদানিং আমার একাকিত্ব একটুও ভালো লাগে না। প্রচণ্ড মাথা ব্যথা হলে কিংবা জ্বর হলে একাকী ছটফট করি। ঔষধ খেয়ে ঘন্টার পর ঘন্টা বিছানায় পড়ে থাকি। তখন খুব করে চাই কেউ আমার অসুখে অস্থির হোক, পাশে বসে মাথায় হাত বুলিয়ে দিক। গভীর রাতে ঘুম ভেঙে তার ঘুমন্ত মায়াবী মুখটা দেখে বাকি রাতটুকু কাটিয়ে দিই। তবে লজ্জায় কাউকে বলতে পারি না। আমাকে তো বলে দিলেন, আপনি তো আমার বাড়ির লোক না। যদি বলি আপনার বাড়ির লোক হতে চাই? আপনি অনেক ছোট, আমার থেকে অনেক বেশিই ছোট। এত ছোট মেয়েকে বিয়ে করা ঠিক হবে না বোধ হয়। আপনার বয়স কত? 36+। মাত্র 15 বছরের বড় ছোট আমরা। আমার বয়সে কোনো সমস্যা নেই। এখন আপনার আবেগ কাজ করছে, তবে এই আবেগ বেশি দিন থাকবে না। তখন আমাকে অসহ্য লাগবে আপনার। বয়সে ছোট দেখেই যে ইনম্যাচুয়ার হব ভাবলেন কিভাবে? আপনার ধারণাও নেই আমার জন্য কী টাইপ ছেলে দেখা হচ্ছে। বেশি বয়সী ছেলেকেই যখন বিয়ে করতে হবে, আপনাকে করলে ক্ষতি কি? আমার বাড়ি থেকে আমাকে আর জীবনেও বিয়ের কথা বলবে না। কিন্তু আপনি তো বিয়ে করতে চান, বলেন চান না? হ্যাঁ চাই। তাহলে আপনার পরিচিত কাউকে নিয়ে আমাদের বাড়িতে আসুন, আমার জেঠুকে বিয়ের কথা বলুন। মানে তারা কি ভাববে? কিছুই ভাববে না। তারা আমাকে ঘাট থেকে নামাতে পারলেই বরং হাঁপ ছেড়ে বাঁচে। রূপায়ণ সাহস করে বলল, ওকে, ঠিকানা দিন তাহলে। আমাকে দেখে নেবেন না একবার? কাল সামনাসামনিই দেখব, যদি পছন্দ না হয়। রূপায়ণ লাজুক হেসে বলল, পছন্দ না হলেও বিয়ে করব। উল্টো আপনারই আমাকে পছন্দ হবে না। অনুপমাও হালকা হেসে রূপায়ণের কথা রিপিট করলো, পছন্দ না হলেও আপনাকেই বিয়ে করব। কথা বলতে বলতে রাত গভীর হয়ে গেছে। কারো ফোন রাখার তাড়া নেই। দুজন দুজনের ভালো লাগা মন্দ লাগা সুখ দুঃখের গল্প করেই রাতটা কাটিয়ে দিল। ভোরের দিকে ফোন রেখে রূপায়ণ ঘুমিয়ে গেল। ইতিমধ্যে মা বার কয়েক ডেকে গেছে। রূপায়ণ বেলা 11টার সময় ঘুম থেকে উঠল। মা বিরক্ত হয়ে বলল, আজ দোকানে যাবি না? রূপায়ণ রুটি ছিঁড়ে খেতে খেতে বলল, না। সে কি, কেন? একটা দিন কাজে না গেলেও কৈফিয়ত দিতে হবে মা? কই, অরূপকে তো কিছু বলো না? নন্দিতা দেবী দমে গেলেন। ছোট ছেলেকে বিয়ে দেবার পর থেকেই বড় ছেলেটার মন মেজাজ ঠিক থাকে না। ভালো কথা বললেও কেমন খিটমিট করে। নন্দিতা দেবী সবই বোঝে, তবে ভয়ে কিছু বলে না। যদি মুখ ফুটে বড় ছেলেটা বিয়ের কথা বলে ফেলে? মেয়েগুলো রীতিমতো নন্দিতা দেবীকে শাসিয়েছে। সত্যিই তো, বড় ছেলেটা বিয়ে করলে সংসারের সব দায়িত্ব পালন করবে কে? রূপায়ণ জলখাবার খেয়ে দাড়ি শেভ করলো, মাথায় কালার লাগালো, তারপর সময় নিয়ে স্নান করলো। গায়ে দামি সাদা শার্ট জড়িয়ে নিয়ে
হাতে ঘড়ি পড়তে পড়তে আয়নায় এক ঝলক নিজেকে দেখে নিল। রূপায়ণ দেখতে লম্বা চওড়া, পেটানো শরীর, মাথায় ঘন চুল, টিকালো নাক, শ্যামবর্ণ মুখ। এত বয়স হয়েছে দেখলে বোঝার উপায় নেই। এক দেখায় যে কেউ পছন্দ করে ফেলবে। শারীরিকভাবেও একদম ফিট। এত সেজেগুজে কোথায় যাচ্ছিস? মেয়ে দেখতে যাব। অরূপ চমকে উঠল, বড় বড় চোখ করে বলল, এই বয়সে তুই বিয়ে করবি বড়দা ভাই? তুই আমার ছোট হয়ে বিয়ে করেছিস, আমি তোর বড় দাদা হয়ে বিয়ে করলে ক্ষতি কি তাতে? অরূপ ব্যঙ্গ করে বলল, বুড়ো বয়সে ভীমরতি। রূপায়ণ কথাটা গায়ে মাখল না, শুধু এক পলক ছোট ভাইয়ের মুখপানে তাকালো। বিয়ের কথা শুনেই এই অবস্থা, বউ নিয়ে বাড়ি এলে কি হবে কে জানে। ঠিকানা অনুযায়ী একটা গ্রামের আধা পাকা বাড়ির উঠানে এসে দাঁড়ালো রূপায়ণ। সাথে একজন বয়স্ক ঘটক এনেছে। কাকে চাই? একজন বয়স্ক ভদ্রলোক, পরনে লুঙ্গি, ভারী শরীরে গামছা জড়ানো। রূপায়ণদের দেখে এগিয়ে এলো। ঘটক তেলতেলে হাসি দিয়ে বলল, খবর পেয়েছি আপনাদের বাড়িতে বিয়ের উপযুক্ত মেয়ে আছে, তাই দেখতে এলুম। ভদ্রলোক হাঁক ছেড়ে ডাকলেন, কই গো রাতুলের মা, শিগগিরই এসো, অতিথি এসেছে। ভদ্রমহিলা আধমাখা ঘুমটা টেনে ছুটে এলেন। ভদ্রলোক নিচু কণ্ঠে ফিসফিস করে কিছু বলতেই ভদ্রমহিলা হাসি হাসি মুখ করে বলল, আপনারা ভেতরে এসে বসুন। বসার ঘরে রূপায়ণ আর ঘটককে বসতে দেওয়া হলো। ভদ্রলোক সোফায় গা এলিয়ে দিয়ে অনুপমার গুণগান করছে। ভদ্রমহিলা চা জলখাবার দিল। তারপর অনুপমাকে বসার ঘরে নিয়ে আসা হলো। রূপায়ণ সবে গরম চায়ে চুমুক দিয়েছে। হঠাৎ দরজায় অনুপমাকে দেখে থমকে গেল। চাটা আস্তে করে টি টেবিলের ওপর নামিয়ে রাখলো। পশ্চিম আকাশের লাল রঙা সূর্যটা একটু একটু করে ডুবে যাচ্ছে। এক পশলা মিঠে রোদ জানলার ফাঁক বলে অনুপমার সুন্দর মুখখানিতে লুটিয়ে পড়েছে। দেখতে কি যে ভালো লাগছে। একটা মেয়ে দেখতে এতটা সুন্দর হয় নাকি রূপায়ণের চোখেই এত সুন্দর লাগছে। সুন্দর মুখখানি জুড়ে একরাশ স্নিগ্ধতা। এই রূপকথা রাজকন্যা রূপায়ণের বউ হবে ভাবতেই মনটা খুব পুলকিত হলো, বুকটা গর্বে ভরে গেল। মা, নাম কি তোমার? অনুপমা। আহা, সেই কোকিল কণ্ঠ। লোকে বলে যার কণ্ঠ সুন্দর তার চেহারা সুন্দর হয় না, তবে আশ্চর্যজনকভাবে এই মেয়ের কণ্ঠও সুন্দর, চেহারাও মায়াকাড়া। ঘটক বলল, ছেলে মেয়ে আলাদা করে একটু কথা বলুক, কি বলেন? অবশ্যই অবশ্যই। অনুপমা, ওনাকে তোমার ঘরে নিয়ে যাও। সাথে পাশের বাড়ির 6 বছরের মেয়ে নীতিকেও পাঠিয়ে দিল জেঠি। রূপায়ণ ধীর পায়ে অনুপমার সাথে গেল। ঘরে গিয়ে একটা চেয়ার টেনে বসল। অনুপমার দিকে এক পলক তাকিয়ে আস্তে করে বলল, গতকাল রাতে মিথ্যে কথা বললেন কেন? অনুপমা বিষাদ মাখা মায়াবী চোখ তুলে তাকালো। কয়েক সেকেন্ডের ব্যবধানে 4 চোখের মিলন হলো। ওই অতটুকু দৃষ্টি বিনিময়ে রূপায়ণের বুকের ভেতর তানপুর আর করুণ সুর বেজে উঠল। ভেতরে ভেতরে ছটফটিয়ে উঠল। গতকাল রাতে অনুপমা ফোনে যতটা চটপটে স্বরে কথা বলছিল, সামনাসামনি ততটা স্থির। অনুপমা বড় করে দম ছাড়ল। পূর্বের কথা রেশ ধরে বলল, কি হলো, কথা বলবেন না? অনুপমা মাথা নিচু করে ছোট করে উত্তর দিল, কি মিথ্যে বলেছি? রূপায়ণ শব্দহীন হাসল, বলল, এত সুন্দর মেয়েটা সত্যিই কি আমার বউ হতে চাই? না, আমি দিবাস্বপ্ন দেখছি। গতকাল রাতে আমায় ফোনে কেউ একজন বলেছিল সে দেখতে খারাপ না, তবে এতটা আমি সত্যিই একদম আশা করিনি। অনুপমা খুব লজ্জা পেল। রূপায়ণ মুগ্ধ দৃষ্টিতে অনুপমাকে দেখছে। শাড়িতেই নারীর আসল সৌন্দর্য। কোমর পর্যন্ত ঢেউ খেলানো সুন্দর চুলগুলো ছেড়ে দেওয়া, ফর্সা মুখে কোনো প্রসাধনের ছোঁয়া নেই, শুধু ভাসা ভাসা দু চোখে মোটা করে কাজল টেনেছে। কপালের মাঝখানে খুব যত্ন করে একটা লাল টিপ পড়েছে। ব্যাস, এতটুকু সাজেই দেখতে কি ভালো লাগছে। রূপায়ণ বলল, বিয়েটা ভালো দিনক্ষণ দেখে কোনো মন্দিরে সেরে ফেলতে চাই, আপনি কি বলেন? অনুপমা কেঁপে উঠল। নাকের ডগায় বিন্দু বিন্দু ঘাম জমেছে। হাতের উল্টো পিঠ দিয়ে মুখটা মুছে নিয়ে বলল, আপনার যা ভালো মনে হয়। আপনার বাড়ির কেউ থাকবে না বিয়েতে? না। এতে কি আপনার ফ্যামিলির কোনো আপত্তি আছে? হয়তো নেই। অনুপমা। প্রথমবার রূপায়ণের কণ্ঠে নিজের নাম শুনে অনুপমা আবেশে চোখ দুটো বন্ধ করে ফেলল। আস্তে করে বলল, কি? এখনো সময় আছে, ভেবে বলুন। সত্যিই কি আমায় বিয়ে করতে চান? আসলে আপনাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে গেলে প্রথম প্রথম আপনাকে অনেক তিক্ততা সহ্য করতে হবে, কটু কথাও শুনতে হতে পারে, কারণ সব সময় আপনাকে সেভ করার জন্য আমি বাড়িতে থাকবো না।
সেই ছোটবেলা থেকে লোকের বেশি কথা শুনে তিক্ততা হজম করে বড় হয়েছি। চটপটে স্বভাবের জন্য জেঠির হাতে খুব মার খেয়েছি। আমার কোনো সমস্যা হবে না, তবে আমার একটা বদ অভ্যেস আছে। কি? কেউ যদি আমায় 10টা বেশি কথা শোনায়, তাহলে আমিও 2টো কথা শুনিয়ে দিই এবং মুখের ওপর চটাস চটাস উচিত কথা বলে দিই। আপনাকে বিয়ে করায় আপনার মা বা বোন যদি আমার সাথে বা আপনার সাথে অন্যায়ভাবে বেশি খারাপ ব্যবহার করে, তাহলে একটা সময় পর আমিও কিন্তু আর চুপ থাকবো না। আরে বাহ, বিয়ের আগেই শাশুড়ি ননদের সাথে ঝগড়া করবেন আমায় বলছেন? ভুল বললেন। আগ বাড়িয়ে আমি কারোর সাথে ঝগড়া করি না, তবে কেউ যদি আমায় অযথা ঘাটাতে আসে তাকে ছেড়ে দেই না। একসময় আমি তাদের প্রিয়জন ছিলাম, এখন প্রয়োজন হয়ে গেছি। তারপরও দায়িত্বগুলো হাসি মুখে পালন করে যাই। কি করব বলুন? এত বছরের অভ্যাস সহজে কি ছাড়া যায়? তবে স্বামী হিসাবে আমি আপনারও সমস্ত দায়িত্ব পালন করব, কোনো কিছুর অভাব রাখবো না। আপনাকে কখনো অভিযোগ করার সুযোগও দেব না। রূপায়ণ উঠে দাঁড়ালো, বলল, আসছি। আপনাকে আর বসার ঘরে যেতে হবে না, ভালো থাকবেন। ঘটক মেয়ের জেঠুকে বলল, সদরে ছেলেদের নিজস্ব দোতলা বাড়ি আছে। ছেলের বাজারে রঙের বড় দোকান। ছেলেরা 2 ভাই 3 বোন। অল্প বয়সে বাপ মারা গেছে, তাই বড় ছেলে হিসাবে সংসারের হাল ধরে সবগুলো ভাই বোনকে মানুষ করে বিয়ে দিয়েছে। সেই ফাঁকে নিজের বিয়ের বয়সটাও কবে পেরিয়ে গেছে। বোন 3 জনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে বিধবা মা, ছোট ভাই, ভাই বউ আর ছেলে থাকে। আপনাদের মেয়ের বিয়ে হলে বেশ সুখেই থাকবে। তাছাড়া ঠিকানা দিয়ে যাব, আপনারা খোঁজ নিয়েও দেখতে পারেন। এমন ছেলে লাখে একটা মেলে। জেঠু সংকোচ করে বলল, ইয়ে, মানে আপনাদের কিছু আবদার আছে নাকি? না না, ছেলে যৌতুক নিয়ে বিয়ে করবে না, এবং আপনাদের আপত্তি না থাকলে ভালো দিনক্ষণ দেখে বিয়েটা কোনো মন্দিরে সেরে ফেলতে চাই। বিয়ের যাবতীয় খরচ ছেলে বহন করবে। আনন্দে জেঠির চোখ মুখ উজ্জ্বল করে উঠল। বিড়বিড় করে বলল, ভালোই হলো, অপয়া মেয়েটাকে বিদায় করতে 1 পয়সাও লাগবে না। অতিরিক্ত উত্তেজনায় জেঠি বলে বসল, আমাদের আর গিয়ে দেখার দরকার নেই, আমরা রাজি। জেঠু জেঠিকে চোখ রাঙানি দিল। চাপা কণ্ঠে বলল, চুপ করো বদমাস মহিলা। বুদ্ধি লোপ পেয়েছে তোমার? এভাবে বললে তারা কি ভাববে? জেঠি দমে গেলেন। রূপায়ণ বসার ঘরে এসে বসল। জেঠু বললেন, বাবা, তোমার যে এত বয়স চেহারা দেখে বোঝা যায় না। উত্তরে রূপায়ণ মৃদু হাসল। জেঠি বলল, রাতে 4টে ডাল ভাত খেয়ে যাবেন। রূপায়ণ বলল, আজ আর কিছুই খাবো না, অন্য দিন। আমার কার্ডটা রাখুন, দিনক্ষণ ঠিক করে আমাকে জানাবেন। আর একটা কথা। জেঠু বলল, কি বাবা? রূপায়ণ ইতস্তত করে বলল, বিয়েতে কিন্তু আমার বাড়ির লোক থাকবে না। আমাদের কোনো সমস্যা নেই। আচ্ছা, উঠি। আচ্ছা, দেখে শুনে যাইও। গাড়িতে বসেই রূপায়ণ অপরিচিত নাম্বারে ব্যস্ত হাতে কল করলো। অনুপমা ফোন রিসিভ করে বলল, কে? এতটুকু সময়ের মাঝেই ভুলে গেলেন? ফোন নাম্বার পেলেন কোথায়? ওই পিচ্চি মেয়েটার কাছ থেকে নিয়েছি। অনুপমা শব্দহীন হাসল। রূপায়ণ বলল, আপনার বালিশের নিচে 2000 টাকা রাখা আছে, পছন্দ মতো কিছু কিনে নেবেন। অযথা এতগুলো টাকা রেখেছেন কেন? প্রথম দেখতে গেলে কিছু দিতে হয়, এটা নিয়ম। তবে সরাসরি আপনার হাতে দিলে যদি আপনি অপমান বোধ করেন, তাই সাহস পাইনি। অনুপমা বলল, আপনার এত বয়স কিন্তু বোঝা যায় না, নাকি মিথ্যে কথা বলেছিলেন? সত্যিই বোঝা যায় না? না। আমায় দেখতে কেমন লাগে? অনেক ইয়াং। কথাটা বলেই দাঁতে জিভ কাটল অনুপমা। রূপায়ণ শব্দহীন হাসল। ফিসফিস করে বলল, থাক, আর লজ্জা পেতে হবে না, এখন রাখছি, রাতে কথা হবে। আচ্ছা। রাতে বাড়ি ফিরে বসার ঘরে দেখল রূপায়ণের 2 বোন, মা, ছোট ভাই, ভাই বউ সবাই বসে আছে। রূপায়ণ বোনদের দেখে এগিয়ে গেল, হাসি মুখে বলল, কি ব্যাপার, তোরা কখন এলি? ভালো আছিস? রূপা বলল, ভালো থাকি কি করে বড়দা ভাই? শুনলাম তুই নাকি বিয়ে করছিস। রূপায়ণ চমকে উঠল, তবে প্রকাশ করল না। ধীর গলায় বলল, কে বলেছে তোদের? অরূপ। মিথ্যে কিছু বলেছে কি? রূপায়ণ দৃঢ় কণ্ঠে বলল, আমি যদি বিয়ে করিও তোদের কি সমস্যা? বুড়ো বয়সে লোক হাসাবি, আবার বলছিস আমাদের কি সমস্যা? রূপায়ণ তাচ্ছিল্য করে একটু হাসল। মায়ের দিকে তাকিয়ে বলল, মা, আমাকে দেখে বলো তো, আমি সত্যিই বুড়ো হয়ে গেছি? নন্দিতা দেবী কিছুই বলল না, যেন মুখে কুলুপ এঁটেছে। তবে ছেলেমেয়েরা যে যাই বলুক, তিনিও মনে মনে চান রূপায়ণ বিয়ে করুক, সবার মতো রূপায়ণেরও একটা নিজের সংসার হোক। রূপায়ণ ক্লান্ত শরীরটা সোফায় এলিয়ে দিয়ে বসল।
অরূপ বলল, সত্যিই তুই মেয়ে দেখতে গিয়েছিলি আজ? হ্যাঁ। মানে কি? আমাদের কাউকে না বলে তুই একা একা বিয়ের জন্য মেয়ে দেখতে চলে গেলি? এই বয়সে এসে তুই এতই বিয়ে পাগল হয়ে গেছিস বড়দা ভাই? গল্পের পরের অংশ আগামী পর্বে।